টিকি কাটা জমিদার শুনেছেন কখনো এই ধরনের কোন জমিদারের নাম? কিংবা আলীনগরের গোলকধাঁধা ছবিতে অভিনেতা কৌশিক সেন যখন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে প্রশ্ন করেন হুতুম প্যাঁচার কটা টিকি ছিল, এই ধরনের বেমক্কা প্রশ্নে চমকে যায় কৌশিক সেনের মেয়ে বৃষ্টি। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, প্যাঁচার আবার টিকি হয় নাকি? কি আপনাদের শুনতে ইচ্ছে করছে টিকি কাটা জমিদার বা হুতুম প্যাঁচা কটি টিকি ছিল এইসব প্রশ্নের উত্তর জানতে? তাহলে চলুন শুরু করা যাক। গল্পটা পুরনো কলকাতার গল্প। সময়টা 1840 সাল, অর্থাৎ আজ থেকে প্রায় 185 বছর আগেকার গল্প। জোড়াসাঁকোর সিংহ জমিদার পরিবারে জন্ম নিল একটি ছোট্ট শিশু। শৌখিন জমিদার পিতা নন্দলাল সিংহ আদর করে শিশুর নাম রাখলেন কালীপ্রসন্ন। তখন কে জানতো এই শিশুই বড় হয়ে অনেক ব্রাহ্মণ পণ্ডিতের টিকি কেটে নিয়ে বাড়ির আলমারিতে সাজিয়ে রাখবে। জমিদার পরিবারে জন্ম হওয়ায় কালীপ্রসন্ন শৈশব ও বাল্যকাল খুব ভালোভাবেই কেটে যাচ্ছিল। কিন্তু 6 বছর বয়সে তার পিতা নন্দলাল সিংহ কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। পিতার মৃত্যুর পর তার অভিভাবক হন তাদের প্রতিবেশী নিম্ন আদালতের বিচারক বাবু হরচন্দ্র ঘোষ। তৎকালীন হিন্দু কলেজ বা আজকের প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েও তিনি পড়াশোনা সম্পূর্ণ করতে পারেননি। কিন্তু বাড়িতে তার বিদ্যাচর্চা অব্যাহত ছিল। বিভিন্ন সংস্কৃত টোলের পণ্ডিতরা এসে তাকে বাড়িতে বিভিন্ন শাস্ত্র ও বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। এছাড়া এক ইউরোপীয় সাহেবের কাছে তিনি ইংরেজি শিক্ষা লাভ করেছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে না পারলেও নিজের পরিশ্রম, নিষ্ঠা এবং অধ্যাবসায়ে তিনি যে বিদ্যে অর্জন করেছিলেন তা ছিল চমকে দেবার মতন। তিনি একদিকে ছিলেন বদমেজাজি, খামখেয়ালি, আবার অন্যদিকে অগাধ পাণ্ডিত্য ও ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি। তার স্মরণ শক্তি ছিল অত্যন্ত প্রখর। একবার তিনি যেটা শুনতেন তা জীবনে কখনো ভুলতেন না। একবার তাদের বাড়ির এক অনুষ্ঠানে এক ব্রাহ্মণকে গরু দান করা হয়েছিল। সেই ব্রাহ্মণ পরে লুকিয়ে সেই গরুটিকে কসাইখানায় বিক্রি করে দেয়। কালীপ্রসন্ন সেই খবর শুনে প্রচন্ড ক্রুদ্ধ হয়ে ওঠেন সেই ব্রাহ্মণের ওপর। তিনি ডেকে পাঠান সেই ভণ্ড পাপী ব্রাহ্মণকে। তারপর তার টিকিটি কেটে নিয়ে তিনি ব্রাহ্মণের অন্যায় শাস্তি দেন। এই ঘটনার পর থেকে কোনো ব্রাহ্মণের মধ্যে অব্রাহ্মণ সুলভ কোনো আচরণ বা কার্যকলাপ দেখলে, যেমন ভণ্ডামি, শঠতা, চরিত্রহীনতা, এই ধরনের কাজ কোনো ব্রাহ্মণ করলেই তাকে তিনি ডেকে পাঠাতেন তর্কে। কিন্তু তার সঙ্গে তর্কে পেরে উঠত না কোনো ব্রাহ্মণই। ফলে জমিদার কালীপ্রসন্ন সেই ভণ্ড পাপী ব্রাহ্মণের টিকিটি কেটে নিতেন চড়া দামে। টিকি তো নয়, যেন তার ভুয়ো পাণ্ডিত্য আর সৎ ব্রাহ্মণত্বের নিশান তিনি কেটে তাকে চরম শাস্তি দিতেন। আর সেই টিকিগুলো সাজিয়ে রাখতেন তার শোকেসে। প্রতিটি টিকির সাথে একটি করে চিরকুট তিনি লিখে রাখতেন। তাতে লেখা থাকত ব্রাহ্মণের নাম এবং কত টাকার বিনিময়ে তিনি টিকিটি কিনেছেন। এইভাবে তিনি 51টি টিকি সংগ্রহ করেছিলেন। লোকে আড়ালে তাকে বলতো টিকি কাটা জমিদার। এ তো গেল তার চরিত্রের একটি দিক। অন্যদিক সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবায় তার অবদান কম ছিল না। তিনি ছিলেন বিদ্যাসাগরের অত্যন্ত প্রিয় পাত্র। বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করার পরে জমিদার কালীপ্রসন্ন সিংহ ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি কোনো বিধবাকে বিবাহ করবে তিনি তাকে এককালীন 1000 টাকা যৌতুক হিসেবে দেবেন। তখনকার দিনে, অর্থাৎ আজ থেকে প্রায় 150 বছরের বেশি আগে, 1000 টাকার মূল্য কিন্তু অনেক। তিনি ছিলেন 19বিংশ শতাব্দীর নবজাগরণের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। মাত্র 13 বছর বয়সে বাংলা ভাষা অনুশীলনের জন্য গঠন করেছিলেন বিদ্যোৎসাহিনী সভা। এই সভার নামেই প্রকাশিত হতো কালীপ্রসন্ন সিংহের সম্পাদনায় বিদ্যোৎসাহিনী পত্রিকা। শুধু তাই নয়, তিনি বিদ্যোৎসাহিনী নামে রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করে নিজের নাটক লিখে তাতে অভিনয় করেছিলেন। তার রচিত নাটকের নাম বাবু, বিক্রম উর্বশী প্রভৃতি। আবার কখনো কখনো বিদ্যোৎসাহিনী সভার পক্ষ থেকে আয়োজন করা হতো প্রবন্ধ প্রতিযোগিতার। সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হতেন তাদের তিনি 200-300 টাকা করে পুরস্কার দিতেন। এই যে বিদ্যোৎসাহিনী সভা গঠন, পত্রিকা প্রকাশ এবং এই যে প্রবন্ধ প্রতিযোগিতা পুরস্কার এবং রঙ্গমঞ্চের নাটকের প্রযোজনা, সমস্ত খরচ তিনি একাই বহন করতেন।
ঊনবিংশ শতাব্দীতে যখন কলকাতা সহ সারা বাংলা জুড়ে ছিল বাবু কালচারের রমরমা, সেই সময় তিনি উল্টো পথে হেঁটে সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। শুধু তাই নয়, সেই সময় ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন রেভারেন্ড জেমস লং সাহেব। সেই অপরাধে ইংরেজ বিচারপতি লং সাহেবকে 1000 টাকা জরিমানা এবং 1 মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন। এই ঘটনায় কালীপ্রসন্ন সিংহ 1000 টাকা জরিমানা দিয়ে লং সাহেবের কারাবাসের দণ্ড আটকে দিয়েছিলেন। কিন্তু তিনি এই ঘটনায় এতটাই বিচলিত হয়েছিলেন যে শোভাবাজারের নাট মন্দিরে এক সভা আহ্বান করেছিলেন। তাতে উপস্থিত ছিলেন রাজা রাধাকান্ত দেব, বিদ্যাসাগর, যতীন্দ্রমোহন ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর, নবাব আসগর আলী খাঁ প্রমুখ ব্যক্তিত্ব। সেই সভায় তিনি তার প্রচন্ড ক্ষোভ উগরে দিয়েছিলেন তার জ্বালাময়ী ভাষণে। অবশ্য সেই সভায় অনেকেই আসেননি ব্রিটিশদের রোষানলে পড়ার ভয়ে। যাই হোক, সেখান থেকে 20,000 মানুষের সই সম্বলিত একটি আবেদনপত্র পাঠানো হয়েছিল ইংল্যান্ডে সেক্রেটারি অব স্টেট চার্লস উডের কাছে। চার্লস উড গভর্নর জেনারেলকে সতর্কবার্তা পাঠিয়েছিলেন সেই আবেদনের প্রেক্ষিতে। মাত্র 30টা বছর তিনি বেঁচে ছিলেন, কিন্তু এই অল্প সময়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত কাজ তিনি করে গেছেন তা বাংলার ইতিহাসে, বাঙালির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল বাংলায় মহাভারত রচনা, যা লেখা শুরু হয়েছিল 1858 সালে, যখন তার বয়স মাত্র 18 বছর, আর লেখা শেষ হয় 1866 সালে। তিনি মহাভারত রচনা করে নিজের খরচে তা প্রকাশ করে সবাইকে বিলি করেছিলেন বিনামূল্যে। তার জীবনের আরেকটি উল্লেখযোগ্য কীর্তি হল হুতুম প্যাঁচার নকশা, যাতে সেই সময়কার সমাজ ব্যবস্থা অত্যন্ত প্রকটভাবে উঠে এসেছে। সবাইকে তিনি দ্ব্যর্থহীন ভাষায় সমালোচনা করে গেছেন। জমিদার, ধনী বাবুরা কেউই বাদ যাননি তার সমালোচনার হাত থেকে। তবে তার সমালোচনার ভাষা ও প্রকাশভঙ্গি ছিল অন্যরকম। তিনি কাউকেই সরাসরি আঘাত করেননি। ঊনবিংশ শতাব্দীর সমাজ ব্যবস্থার একটা প্রকৃত দলিল হল এই হুতুম প্যাঁচার নকশা। হ্যাঁ, তার নাম কালীপ্রসন্ন সিংহ হলেও তিনি ছদ্মনাম গ্রহণ করেছিলেন, যার নাম হুতুম প্যাঁচা। অনেক উঁচুতে গাছের ডালে বসে যে প্যাঁচা সমাজের যেমন আলো ও অন্ধকার দিক দেখতে পায়, তিনিও তার লেখায় সেই ভূমিকায় পালন করে গেছেন। সেই জন্যই হুতুম প্যাঁচার নকশা আজও বহু সাহিত্যিক, গবেষক এবং ছাত্রদের কাছে একটা প্রয়োজনীয় দলিল। তার পাণ্ডিত্য, তার সমাজসেবামূলক নানা উন্নয়ন কাজকর্ম দেখে ব্রিটিশ সরকার তাকে 23 বছর বয়সে 1863 সালে অবৈতনিক ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব পিস পদ দিয়েছিলেন। তার কর্মজীবন বা বাইরের জীবন ছিল বিস্তৃত এবং আলোকিত। সেই জীবনের কথাই এতক্ষণ আপনাদের শোনালাম। এইবার তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন সম্পর্কে দু একটি কথা নিবেদন করি। 1854 সালে মাত্র 14 বছর বয়সে তার বিয়ে হয় বাগবাজারের লোকনাথ বসুর কন্যা ভুবন মোহিনী দেবীর সাথে। কিন্তু দুর্ভাগ্য, কিছুদিনের মধ্যেই তার স্ত্রী বিয়োগ ঘটে। এর কিছুকাল পরে তিনি রাজা প্রসন্ন নারায়ণের নাতনি শরৎ কুমারী দেবীকে বিবাহ করেন। কালীপ্রসন্ন সিংহের মাত্র 30 বছরের জীবন হলেও এই সময়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের জন্য, সাহিত্য সেবার জন্য এবং দান ধ্যানের জন্য তার প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। শোনা যায় তিনি যে বাংলায় মহাভারত অনুবাদ করে বিলি করেছিলেন, তার জন্য সেই সময় নাকি তার 2.5 লক্ষ টাকা ব্যয় হয়ে গিয়েছিল। এইভাবে যথেচ্ছ খরচের জন্য তার শেষ জীবন খুবই আর্থিক কষ্টের মধ্যে কেটেছিল। তাদের জমিদারি হস্তান্তরিত হয়ে গিয়েছিল, দেনার জালেও তিনি জড়িয়ে পড়েছিলেন। এইভাবেই জোড়াসাঁকো সিংহ পরিবারের উজ্জ্বল বাতিটি অকালেই নিভে গিয়েছিল। সুনীল গঙ্গোপাধ্যায় কালীপ্রসন্ন সিংহের চরিত্রের আদলে একটা চরিত্র তৈরি করে তিনি একটি উপন্যাস রচনা করেছিলেন। উপন্যাসটির নাম তিনি দিয়েছিলেন সেই সময়, আর চরিত্রটির নাম দিয়েছিলেন নবীন কুমার। 80 দশকের শেষের দিকে কলকাতা দূরদর্শনের হয়ে জোছন দস্তিদার সেই সময় উপন্যাস অবলম্বনে একটি বাংলা ধারাবাহিক পরিচালনা করেছিলেন। সেই ধারাবাহিকটি বাংলা দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল। এতক্ষণ পর্দায় আপনারা যে বাড়িটি দেখলেন, জরাজীর্ণ, প্রায় ভগ্নস্তূপে পরিণত এবং আগাছার জঙ্গলে পরিবৃত, এই বাড়িটি হল জোড়াসাঁকোর সিংহ পরিবারের জমিদার বাড়ি, যে বাড়িটি কালীপ্রসন্ন সিংহের পৈতৃক বাড়ি।
আজ সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি হলো বারাণসী ঘোষ স্ট্রিট। সেন্ট্রাল এভিনিউ থেকে ঢুকে এসে আপনাদের চোখে পড়বে একটি সুদৃশ্য তরুণদ্বার। জানি না এই তরুণদ্বারটি এই সিংহ রাজবাড়ি ছিল কিনা, তবে তরুণদ্বারটির সৌন্দর্য, আভিজাত্য এবং সাবেকিয়ানা সত্যি চোখে পড়ার মতন, তাই আপনাদের না দেখিয়ে পারছি না। এই তরুণদ্বারের পরেই একটু এগিয়ে গেলেই বাঁ হাতে পড়বে সেই জরাজীর্ণ ভগ্ন স্তূপে পরিণত হওয়া এবং আগাছার জঙ্গলে পরিবৃত সেই সিংহ জমিদার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন সেই জরাজীর্ণ বাড়িটি, যার ইটের দেয়াল থেকে পলেস্তারা খসে পড়েছে, দেয়াল ফেটে গেছে, দেয়াল ভেদ করে, ছাদ ভেদ করে আগাছার জঙ্গল মাথা তুলে দাঁড়িয়েছে আকাশের দিকে। এই বাড়িটির যা জরাজীর্ণ অবস্থা, আর কতদিন সে মাথা তুলে মাটির উপর দাঁড়িয়ে থাকবে তা বলা খুব মুশকিল। হয়তো আর কিছুকালের মধ্যে এই বাড়িটি আক্ষরিক অর্থে একটি ভগ্নস্তূপে পরিণত হবে। হারিয়ে যাবে একটি উল্লেখযোগ্য, বহু স্মৃতি বিজড়িত এই বাড়িটি। হারিয়ে যাবে ঊনবিংশ শতাব্দীর এক স্বর্ণ উজ্জ্বল অধ্যায়। আমরা হয়তো বিভিন্ন লেখা পড়ে আর হুতুম প্যাঁচার নকশা পড়ে মনে রাখব হুতুম প্যাঁচাকে, অর্থাৎ কালী প্রসন্ন সিংহকে, যিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের এক উজ্জ্বল জ্যোতিষ্ক।